আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অঙ্গমঞ্চে আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন ভারতের একটা রাজ্যের বিধানসভা নির্বাচন। মোট 294টি আসন, ভোট দিয়েছেন প্রায় 6.5 কোটি মানুষ। আজ সেই ভোটের ফলাফল প্রকাশ হচ্ছে। কিন্তু এটা শুধু ভারতের একটা রাজ্যের ক্ষমতার লড়াই নয়। এই নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের পুরো সমীকরণ। তিস্তার পানি পাবে কিনা বাংলাদেশ, সীমান্তে পুশিন বাড়বে কিনা, ঢাকা দিল্লি সম্পর্ক উষ্ণ হবে কি শীতল, এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কলকাতার ভোট বাক্সে। কারণ পশ্চিমবঙ্গ জিতলে বিজেপি আর পশ্চিমবঙ্গ ধরে রাখলে তৃণমূল, দুটো পরিণতি বাংলাদেশের জন্য আলাদা আলাদা বার্তা নিয়ে আসে। প্রথমে জানতে হবে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা ঠিক কতটা গভীর। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সীমান্ত রয়েছে তার প্রায় অর্ধেকই পশ্চিমবঙ্গে পড়েছে। শুধু ভৌগোলিক সীমানা নয়, বাণিজ্যিক পথ, অভিবাসনের ধারা, একই ভাষা, একই সংস্কৃতি। পেট্রাপোল বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের বিপুল বাণিজ্য চলে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়া বেশিরভাগ মানুষ কলকাতামুখী হন চিকিৎসা, পড়াশোনা আর ব্যবসার প্রয়োজনে। এই সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, একেবারে মানুষের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়ানো। ফলে পশ্চিমবঙ্গে ক্ষমতায় কে আসছে তা বাংলাদেশের জন্য নিছক প্রতিবেশীর খবর নয়, একেবারে নিজের ঘরের বিষয়। এবারের নির্বাচনে মূল লড়াই দুটো দলের। 15 বছর ধরে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আর মোদির বিজেপি। 2021 সালে তৃণমূল 213টি আসনে জিতে ক্ষমতায় ছিল। সেখানে বিজেপি পেয়েছিল 77টি আসন, কিন্তু ভোটের হার ছিল 38%। এবার বিজেপি আরো শক্তিশালী হয়ে মাঠে নেমেছে। এক্সিট পোলে বেশিরভাগ সংস্থা বিজেপিকে এগিয়ে দেখাচ্ছে। ফলে 15 বছর পর ক্ষমতার পরিবর্তন হওয়ার সম্ভাবনা বাস্তব। কিন্তু এই নির্বাচনে বাংলাদেশকে সরাসরি টেনে আনা হয়েছে। বিজেপি তার নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ থেকে কথিত অবৈধ অনুপ্রবেশকে প্রধান ইস্যু করে তুলেছে। সীমান্তবর্তী জেলাগুলোতে মুসলিম ও বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই ন্যারেটিভকে এক সূত্রে গেঁথে প্রচারণা চালানো হয়েছে। ভোটার তালিকার বিশেষ সংশোধনে প্রায় 91 লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদের 65% অনিষ্পন্নের মধ্যে ছিলেন মুসলিম। এই পদক্ষেপকে বিজেপি বলেছে অবৈধ অনুপ্রবেশকারী ছাঁটাই, আর তৃণমূল বলেছে সত্যিকারের ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিন বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে সীমান্তের নিরাপত্তাকরণ আরো বাড়বে এবং সাম্প্রদায়িক সম্পর্কে নতুন চাপ তৈরি হতে পারে। শুধু তাই নয়, মুসলিম সমাজের মধ্যে প্রবল ভীতি আছে যে বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধন আইন সিএএ কার্যকর করে দেবে। সিএএ কার্যকর হলে যাদের নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ হবে তাদের একটি বড় অংশকে বাংলাদেশি বলে চিহ্নিত করে সীমান্তের ওপারে ঠেলে দেবার চেষ্টা হতে পারে। আর সেটা যে শুধু ভয় নয়, ইতোমধ্যে বাস্তব হতে শুরু করেছে। 2025 সালের মে থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ 2479 জনকে জোর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে। এদের মধ্যে 120 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ শনাক্ত করেছে ভারতীয় নাগরিক হিসেবে। অর্থাৎ যে পুশ-ইন এখন সীমিত মাত্রায় হচ্ছে, বিজেপি ক্ষমতায় এলে সেটা বড় আকার নিতে পারে, বাংলাদেশের উপর চাপ বাড়বে। তাহলে কি তৃণমূল ক্ষমতায় থাকলে বাংলাদেশ নিরাপদ? সহজ উত্তর হলো না। মমতার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জটিল। সবচেয়ে বড় উদাহরণ তিস্তা। 2011 সালে তৎকালীন ভারত সরকারের সঙ্গে তিস্তা পানি বন্টন চুক্তি চূড়ান্ত হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই চুক্তি আটকে দিয়েছিলেন। তারপর থেকে তিনি এই চুক্তির ক্ষেত্রে ধারাবাহিকভাবে বিরোধিতা করে আসছেন। তার যুক্তি, শুষ্ক মৌসুমে পশ্চিমবঙ্গ নিজেই পানি সংকটে ভোগে, তাহলে বাংলাদেশকে কতটুকু দেবে?
এই তিস্তা ইস্যু বাংলাদেশের জন্য এখন আরো জরুরি হয়ে উঠেছে। গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ 2026 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে, ফলে একসঙ্গে দুটো চুক্তির সংকট সামনে আসছে। বিজেপি জিতলে তিস্তা চুক্তির পথের বাধাটা সরে যাবে, কারণ রাজ্য সরকারের আপত্তি থাকবে না। কিন্তু বিজেপির সীমান্ত নীতি ও সিএএ এর আতঙ্ক নতুন চাপ তৈরি করবে, আর তৃণমূল থাকলে তিস্তা চুক্তি আটকে থাকবে, এটা নিশ্চিত। ঘটনা আরো জটিল হয়েছে বাংলাদেশের নিজের রাজনৈতিক পরিবর্তনের কারণে। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জিতেছে। প্রায় 20 বছর পর নির্বাচিত সরকার হিসেবে ক্ষমতায় এসেছে তারা। হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল অস্থির, ভিসা বন্ধ, বাণিজ্য সীমিত, কূটনৈতিক টানাপোড়েন। তবে এখন দুই দিক থেকেই সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঠিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল এই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। বিশ্লেষকরা মনে করছেন বিজেপি এবং তৃণমূল দুই পক্ষই বাংলাদেশ সংক্রান্ত ন্যারেটিভকে পশ্চিমবঙ্গের ভোটারদের সামনে কিভাবে তুলে ধরে তার উপর নির্ভর করছে সীমান্ত অঞ্চলের মানুষের মনোভাব। অর্থাৎ বাংলাদেশ এখন পশ্চিমবঙ্গের ভোটের কার্ড, আর পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল বাংলাদেশের নীতির কার্ড। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের এই নির্বাচন বাংলাদেশের জন্য 4টি বড় প্রশ্নের উত্তর লুকিয়ে রেখেছে। 1, তিস্তার পানি কি বাংলাদেশ পাবে? 2, সীমান্তে পুশিন কি বাড়বে? 3, সিএএ এর আতঙ্ক কি বাস্তবে রূপ নেবে? 4, ঢাকা দিল্লি সম্পর্ক উষ্ণ হবে নাকি আবারও শীতল হবে? বিজেপি জিতলে একরকম হিসাব, তৃণমূল জিতলে আর এক রকম। কিন্তু যেই জিতুক, বাংলাদেশকে নতুন সমীকরণের সঙ্গে মানিয়ে নিতে হবে। কারণ পশ্চিমবঙ্গ শুধু একটা ভারতীয় রাজ্য নয়, এটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী, সবচেয়ে প্রভাবশালী সীমানা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ যত বাড়ছে, আমেরিকার অস্ত্র আর তেলের দোকানে তত লম্বা হচ্ছে ক্রেতার লাইন। আর ট্রাম্প এমনভাবে কথা বলছেন যেন পারস্য উপসাগর এখন কোনো আন্তর্জাতিক জলপথ নয়, বরং জলদস্যুদের খাজনার ঘাট। মানুষের ইতিহাসে যুদ্ধকে অনেকেই আদর্শের সংঘর্ষ বলেছেন। কেউ বলেছেন সভ্যতার পরীক্ষা, কেউ বা বলেছেন সাম্রাজ্যবাদের নেশা। কিন্তু ব্যবসায়ীরা যুদ্ধকে অন্য চোখে দেখে। তাদের কাছে যুদ্ধ মানে বাজার, যেখানে একজন মরবে আর একজন বেচবে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই পুরনো ব্যবসার খাতাটাই আবার নতুন করে খুলেছে আমেরিকা। ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির নাম করে যে ভঙ্গুর শান্তি এখন ঝুলছে, তা অনেকটা গ্রামের মাতব্বরের সালিশের মতো। সবাই জানে ঝগড়া থামেনি, শুধু লাঠি আপাতত মাটিতে রাখা হয়েছে। আর এই বিরতির মধ্যেই আমেরিকা এমন তাড়াহুড়ো করে অস্ত্র বিক্রি শুরু করেছে যেন ঈদের আগে নিউ মার্কেটের দোকানদার। ব্লুমবার্গের প্রতিবেদনে জানা গেছে যুক্তরাষ্ট্র প্রায় $9 বিলিয়ন অস্ত্র জরুরি ভিত্তিতে বিক্রির অনুমোদন দিয়েছে। ইসরায়েল, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সবাই এখন আমেরিকার অস্ত্রের ক্রেতা। আর এই পুরো আয়োজনের পরিচালক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কংগ্রেসের দীর্ঘ পর্যালোচনার নিয়মকে পাশ কাটিয়ে তিনি বিশেষ ক্ষমতা ব্যবহার করেছেন। অর্থাৎ যুদ্ধের বাজারে সময় নষ্ট করা যাবে না। বাইরে ক্রেতা যখন দরজায় দাঁড়িয়ে, তখন হিসাব পরে হবে। যুদ্ধের ভয়টাই এখানে সবচেয়ে বড় বিজ্ঞাপন। ফেব্রুয়ারির 28 তারিখে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ফলে সবার মাথায় এখন একটাই প্রশ্ন, আমার আকাশ কে বাঁচাবে? আর সেই উত্তর হাতে নিয়ে হাজির আমেরিকা। ইসরায়েলকে দেয়া হচ্ছে প্রায় $992.4 মিলিয়ন 10,000 অ্যাডভান্সড প্রিসিশন কল ওয়েপন সিস্টেম 2। নাম শুনলেই বোঝা যায় এটা কোনো সাধারণ বোমা নয়।
যেন আধুনিক যুগের শিকারী বাজ পাখি। এই অস্ত্র বানায় বিই সিস্টেমস। কাতারও একই সংখ্যক অস্ত্র পাচ্ছে, তার সঙ্গে পাচ্ছে $4.01 বিলিয়ন 200টি প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি 2 এবং 300টি প্যাট্রিয়ট 3 ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। সংযুক্ত আরব আমিরাতের জন্য আবার $147.6 মিলিয়ন অস্ত্র অনুমোদন দেওয়া হয়েছে। কুয়েতও পিছিয়ে নেই, তাদের জন্য $2.5 বিলিয়ন ইন্টিগ্রেটেড ব্যাটল কমান্ড সিস্টেম আছে। নাম শুনে মনে হয় যেন হলিউডের কোনো সায়েন্স ফিকশন সিনেমা, কিন্তু এই সিনেমার টিকিটের দাম দেয় সাধারণ মানুষ। তেলের দামে, দ্রব্যমূল্যে, যুদ্ধের আতঙ্কে। এই চুক্তির পেছনে আছে নর্থরোপ গ্রাম্যান, আরটিএক্স, লকহিড মার্টিনের মতো জায়ান্ট কোম্পানি। অর্থাৎ যুদ্ধ শুধু রাষ্ট্র চালায় না, কর্পোরেটও চালায়। পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে তার পাশে দাঁড়িয়ে কোনো না কোনো অস্ত্র কোম্পানি সব সময় লাভের খাতা খুলে বসেছিল। মার্কো রুবিও বলছেন, মধ্যপ্রাচ্যের নাজুক পরিস্থিতিতে দ্রুত অস্ত্র সরবরাহ করা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য জরুরি। অন্যদিকে হরমুজ প্রণালীর পরিস্থিতি এখন পুরো পৃথিবীর অর্থনীতিকে কাঁপিয়ে দিচ্ছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল ও তরল গ্যাস পরিবাহিত হয়। অর্থাৎ এখানে যদি কেউ হাঁচি দেয়, টোকিওতে পেট্রোলের দাম বাড়ে। এই জায়গাটাতেই এখন যুদ্ধের নতুন কেন্দ্র বানানো হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছে যেখানে যুদ্ধ শুধু আকাশে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এখন যুদ্ধ হচ্ছে সমুদ্রেও। আর এই সমুদ্র যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প এমন এক মন্তব্য করেছেন যা শুনে মনে হয় তিনি প্রেসিডেন্ট কম, বরং কোনো জলদস্যু সিনেমার চরিত্র বেশি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে অবরোধ কার্যকর করতে গিয়ে মার্কিন নৌবাহিনী এখন অনেকটা জলদস্যুদের মতো কাজ করছে। সম্প্রতি একটি ইরানি জাহাজ জব্দ করার বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প বলেন, আমরা জাহাজটি দখল করেছি, এর মালপত্র এবং তেলও আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি। এটি বেশ লাভজনক ব্যবসা। এমন স্বীকারোক্তি সাধারণত সিনেমার ভিলেনরা দেয়, কিন্তু এখানে সেটা বলছেন একজন মার্কিন প্রেসিডেন্ট। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের নেতা যদি নিজেই বলেন আমরা জলদস্যুর মতো কাজ করছি, তাহলে আন্তর্জাতিক আইনের অধ্যাপকরা নিশ্চয়ই এখন মাথায় বরফ দিচ্ছেন। টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক জলসীমায় মার্কিন কার্যক্রম নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। কিন্তু ট্রাম্পের ভাষা শুনলে মনে হয় তিনি বিতর্ক নয়, বরং ব্যবসার হিসেবটাই বেশি বুঝছেন। তিনি আবার B-2 বোমারু বিমান ব্যবহারের যৌক্তিকতাও ব্যাখ্যা করেছেন। তার মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে এই অভিযান জরুরি ছিল, নইলে ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে পুরো মধ্যপ্রাচ্য এবং ইউরোপ ধ্বংস করে ফেলত। কথাটা এমনভাবে বলা হচ্ছে যেন আমেরিকা পৃথিবীর একমাত্র নৈতিক অভিভাবক। তবে ট্রাম্পের অভিযোগ, ইরানের নেতৃত্বে এখন 3 থেকে 4টি আলাদা গোষ্ঠী আছে যারা সবাই চুক্তি করতে চায়, কিন্তু নিজেদের মধ্যেই একমত হতে পারছে না। অর্থাৎ তেহরানের রাজনীতি এখন এমন এক সংসার যেখানে সবাই বিয়ে করতে রাজি, কিন্তু কনের নাম নিয়ে ঝগড়া চলছে। এদিকে পারস্য উপসাগরে মার্কিন নৌ অবরোধ 3য় সপ্তাহে ঢুকে গেছে। হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ইরান পাল্টা কৌশল হিসেবে বিদেশি জাহাজের চলাচল সীমিত করেছে, নিজেদের জাহাজ চলতে দিচ্ছে, বাকিদের জন্য রাস্তা প্রায় বন্ধ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই পরিস্থিতিকে অসহনীয় বলেছেন, কারণ বন্দরগুলোর উপর চাপ বাড়ছে। অথচ এর মধ্যেই ইরান আগে প্রস্তাব দিয়েছিল হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের উপর টোল বসানো হোক, অনেকটা গ্রামের ফেরিঘাটে ইজারা বসানোর মতো। কিন্তু ওয়াশিংটন সেটা মানেনি, কারণ টোল দিলে লাভ যাবে ইরানের ঘরে, আর অবরোধ দিলে লাভ যাবে আমেরিকার দিকে। এই পুরো যুদ্ধের আরেকটা মজার দিক হচ্ছে, যেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলো আতঙ্কে কাঁপছে, সেখানে আমেরিকার তেল ব্যবসা
ফুলে ফেঁপে উঠছে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়, যুক্তরাষ্ট্রের তেলের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এমন অবস্থা তৈরি হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল রপ্তানি প্রায় আমদানিকে ছাড়িয়ে গেছে। অর্থাৎ আমেরিকা এখন নিট রপ্তানিকারক হওয়ার খুব কাছাকাছি। এশিয়া এবং ইউরোপের ক্রেতারা বিকল্প উৎস খুঁজতে গিয়ে এখন আমেরিকার দিকে ঝুঁকছে। ফলে দেশটির তেল রপ্তানি রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিট আমদানি কমে দৈনিক মাত্র ৬৬,০০০ ব্যারেলে নেমে এসেছে, আর একই সময়ে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে দৈনিক ৫২ লাখ ব্যারেলে। সবচেয়ে মজার তথ্য হলো সর্বশেষ ১৯৪৩ সালে যুক্তরাষ্ট্র নিট তেল রপ্তানিকারক ছিল। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবস্থার সঙ্গে আজকের যুদ্ধ পরিস্থিতির মিল খুঁজে পাওয়া যাচ্ছে। রিস্টার্ড এনার্জির ভাইস প্রেসিডেন্ট ইয়ানিভ শাহ বলেছেন, ইউরোপ ও এশিয়ার ক্রেতারা এখন তেলের জন্য আরও দূরে যাচ্ছে। পরিবহন খরচ বাড়লেও উপায় নেই। গ্রিস এই প্রথম যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল কিনেছে। তুরস্ক অন্তত ১ বছরের মধ্যে প্রথমবারের মতো মার্কিন তেল আমদানি করছে। কেপলারের তথ্য বলছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মোট তেল রপ্তানির প্রায় ৪৭% গেছে ইউরোপে, প্রায় ৩৭% গেছে এশিয়ায়। প্রধান ক্রেতাদের মধ্যে আছে নেদারল্যান্ডস, জাপান, ফ্রান্স, জার্মানি ও দক্ষিণ কোরিয়া। অর্থাৎ যুদ্ধটা হচ্ছে মধ্যপ্রাচ্যে, কিন্তু ক্যাশ মেমো কাটছে টেক্সাসে। মধ্যপ্রাচ্যের সরবরাহ বিঘ্নিত হওয়ায় ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দামের ব্যবধান ব্যারেল প্রতি $20.69 পর্যন্ত উঠে গেছে। ফলে ইউরোপ ও এশিয়ার শোধনাগারগুলোর কাছে মার্কিন তেল আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। সোমবার ইউরোপে দ্রুত সরবরাহযোগ্য অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $150 পৌঁছেছে। আফ্রিকার তেলের দামও নতুন রেকর্ড ছুঁয়েছে। অর্থাৎ পৃথিবী যখন আতঙ্কে জ্বালানি কিনছে, তখন আমেরিকার তেলের কূপগুলো যেন ডলার উগরে দিচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রেও রপ্তানি ক্ষমতার সীমার কাছাকাছি পৌঁছে গেছে। পাইপলাইন, জাহাজ লজিস্টিক্স সবকিছুর সীমা আছে। কেপলারের বিশ্লেষক ম্যাট স্মিথ বলেছেন, এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের তেল রপ্তানি দৈনিক ৫২ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে, যা প্রায় সর্বোচ্চ সক্ষমতা। দুবাই ভিত্তিক ব্যবসায়ী বেকজোদ জুকরিতদিনভ বলেছেন, এখন প্রতিটি অতিরিক্ত ব্যারেল রপ্তানির খরচ আগের চেয়ে বেশি পড়বে, বিশেষ করে পরিবহন ও লজিস্টিক্স খাতে। কিন্তু ততক্ষণে ব্যবসা হয়ে গেছে। যুদ্ধের সবচেয়ে পুরনো নিয়ম হলো, যে বাঁচে সে ইতিহাস লেখে, আর যে লাভ করে সে বাজার লেখে। আজকের পৃথিবীতে যুদ্ধ আর শুধু বোমা ফেলার নাম নয়। যুদ্ধ এখন একসঙ্গে ৩টি জিনিস: অস্ত্রের প্রদর্শনী, তেলের বাজার আর ভূরাজনৈতিক ব্যবসা। মধ্যপ্রাচ্যে যখন মানুষ বাংকারে আশ্রয় নিচ্ছে, তখন ওয়াশিংটনের বোর্ডরুমে কেউ না কেউ হিসাব করছে, আর কত ক্ষেপণাস্ত্র বিক্রি হবে, আর কত ব্যারেল তেল রপ্তানি হবে। সামরিক জোট ন্যাটোর সময় খুব একটা ভালো যাচ্ছে না। তাদের আঙিনার আজকাল বাতাস কেমন যেন। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে জার্মানিতে মোতায়েন থাকা প্রায় ৩৬,৪০০ মার্কিন সেনার মধ্য থেকে ৫,০০০ সেনা সরিয়ে নেওয়া হবে। গত শুক্রবার পেন্টাগন এই ঘোষণা দিয়েছে। কাগজে কলমে এটি সামরিক পুনর্বিন্যাস, কিন্তু কথার অন্তরালে এর নাম অভিমান, বিরক্তি এবং খানিকটা শাসন। ঘটনার গোড়ায় গিয়ে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট আর ফ্রেডরিক মেথের মধ্যে কথার খোঁচাখুচি বেশ খানিকটা জমেছিল। ইরান যুদ্ধ নিয়ে ইউরোপ আর ওয়াশিংটনের মধ্যে যে মতভেদ বাড়ছিল, মেথসে তাতে একটু বাড়তি মরিচ ছিটিয়ে দিয়েছিলেন। গত সোমবার তিনি টুইট করে বসেন, ২ মাস ধরে যুদ্ধ থামানোর আলোচনা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানিদের কাছে অপদস্থ হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে বেরোতে কি কৌশল নিচ্ছে সেটাও তিনি বুঝতে পারছেন না। কূটনীতির ভাষায় একে বলে মতামত, কিন্তু ট্রাম্পের অভিধানে এর বাংলা দাঁড়ায় আমাকে শেখাতে এসো না। পেন্টাগনের নাম না প্রকাশ করা এক জ্যেষ্ঠ কর্মকর্তা পরে বলেন,
জার্মানির সাম্প্রতিক মন্তব্য ছিল ভুল এবং অকাজের। তার কথায় এই ধরনের অসহযোগিতাপূর্ণ মন্তব্যের প্রক্রিয়াতেই প্রেসিডেন্ট সঠিক পদক্ষেপ নিচ্ছেন। পৃথিবীর ইতিহাসে বড় বড় যুদ্ধ কখনো বন্দুক থেকে, কখনো বক্তৃতা থেকে শুরু হয়েছে। আজকাল দেখা যায় অনেক যুদ্ধ শুরু হয় সংবাদ সম্মেলনের মাইক্রোফোন থেকে। পেন্টাগনের হিসাব বলছে আগামী 6 থেকে 12 মাসের মধ্যে এই সেনা প্রত্যাহারের কাজ শেষ হবে। জার্মানিতে বর্তমানে প্রায় 35,000-এর বেশি মার্কিন সেনা দায়িত্বে আছেন, ইউরোপের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি। পেন্টাগনের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে ইউরোপে মার্কিন সেনা সংখ্যা প্রায় 2022 সালের আগের অবস্থায় ফিরে যাবে। 2022 সালে রাশিয়া যখন ইউক্রেনে অভিযান চালায়, তখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপে সেনা সংখ্যা বাড়িয়েছিলেন। বাইডেনের নীতি ছিল আগুনের পাশে পানি রাখা দরকার, আর এই দিকে ট্রাম্পের নীতি হচ্ছে যার ঘরে আগুন সে আগে নিজের বালতি কিনুক। ট্রাম্প প্রশাসনের বক্তব্য তাই, তারা চায় ইউরোপ নিজেই নিজের নিরাপত্তার দায় আরও বেশি নিক। বাহ্যত শুনতে বেশ যুক্তিসঙ্গত, কিন্তু কথার দ্বিতীয় অংশটা আরও তাৎপর্যপূর্ণ। পেন্টাগনের কর্মকর্তার ভাষায়, যদি কোনো মিত্র দেশকে অবিশ্বস্ত মনে হয়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। গত সপ্তাহে রয়টার্সের এক প্রতিবেদনে পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেইলের ভিত্তিতে সেখানে বলা হয়, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে না থাকা দেশগুলোকে শাস্তি দেওয়ার কথাও ভাবা হচ্ছে। তার মধ্যে আছে স্পেনকে ন্যাটো থেকে সাময়িকভাবে বাদ দেওয়ার চিন্তা। তবে ইউরোপ থেকে আরও সেনা সরানো হবে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। গত বৃহস্পতিবার ট্রাম্পকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর কথা ভাবছেন কিনা, তিনি এক কথায় বলেছিলেন সম্ভবত। ট্রাম্পের এই সম্ভবত শব্দটি আন্তর্জাতিক কূটনীতিতে অনেক সময় কামানের গোলার চেয়েও বেশি শব্দ করে। গত মাসে তিনি স্পেনকে সরাসরি হুমকি দিয়েছিলেন, যদি স্পেন ইরানে হামলার জন্য তাদের ঘাঁটি বা আকাশ সীমা ব্যবহার করতে না দেয়, তাহলে পূর্ণ মার্কিন বাণিজ্য অবরোধ আরোপ করা হতে পারে। স্পেনে যুক্তরাষ্ট্রের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আছে, নেভাল স্টেশন রোটা ও মোরন এয়ারবেস। যুদ্ধের সময় যদি নিজের জিনিস ব্যবহার করা না যায়, তাহলে কেমন লাগে বলেন? এদিকে ট্রাম্পের সঙ্গে তার মিত্র হিসেবেই পরিচিত জর্জিয়া মেলোনিরও মন কষাকষি হয়েছে। ইরানে যুদ্ধ চালিয়ে যাওয়া এবং পোপ লিওকে নিয়ে ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্যে মেলোনি ক্ষোভ প্রকাশ করেন। এরপর ট্রাম্প বলেন, মেলোনি সাহস হারিয়েছেন এবং ওয়াশিংটনকে হতাশ করেছেন। রাজনীতিতে স্থায়ী বন্ধু নেই, এই পুরনো বাক্যটি এখন এত ব্যবহৃত হচ্ছে যে মনে হয় এটি জাতিসংঘের দেয়ালে টাঙিয়ে রাখা উচিত। ট্রাম্প ন্যাটোর মিত্রদের আরেক কারণে সমালোচনা করেছেন। পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খোলা রাখতে তারা নৌবাহিনী পাঠায়নি। এই জলপথ বিশ্বজুড়ে তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ইউরোপ নিজেও এর উপর নির্ভরশীল। কিন্তু প্রণালী পাহারা দেওয়ার সময় যুক্তরাষ্ট্র একা। এখন প্রশ্ন হচ্ছে, জার্মানি থেকে এই 5,000 সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে এত আলোড়ন তুলছে কেন? কারণ জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি শুধু ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার অংশ নয়, এটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক শক্তিরও প্রধান এক স্তম্ভ। পৃথিবীর নানা প্রান্তে দ্রুত শক্তি দেখাতে চাইলে জার্মানির ঘাঁটিগুলো আমেরিকার কাছে অনেকটা বাড়ির বারান্দার মতো। এই উপস্থিতির ইতিহাসও দীর্ঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে 1945 সালে নাৎসি শাসনের পতনের পর যুক্তরাষ্ট্র প্রায় 16 লাখ সেনা জার্মানিতে মোতায়েন করেছিল। এক বছরের মধ্যে সেই সংখ্যা কমে 3 লাখের নিচে নেমে আসে। তখন তাদের কাজ ছিল মূলত জার্মানির দখলকৃত অংশ পরিচালনা করা। স্নায়ুযুদ্ধ শুরু হতেই জার্মানির গুরুত্ব বদলে যায়। তখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য দাঁড়ায় জার্মানিকে পুনর্গঠন করা এবং সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। 1949 সালে পশ্চিম জার্মানি এবং ন্যাটোর প্রতিষ্ঠার পর জার্মানিতে মার্কিন ঘাঁটিগুলো স্থায়ী চরিত্র পায়।
স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র জার্মানিতে প্রায় 50টি বড় ঘাঁটি এবং 800টির বেশি সামরিক স্থাপনা পরিচালনা করত। বিমান ঘাঁটি, সেনা ব্যারাক, গোয়েন্দা পর্যবেক্ষণ কেন্দ্র সব মিলিয়ে এক বিশাল অবকাঠামো। 1989 সালে বার্লিন ওয়াল পতনের 2 বছর পরে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এসব ঘাঁটির অনেকগুলো বন্ধ হয়ে যায়। 1960 থেকে 1980 এর দশকের মধ্যে বেশিরভাগ সময় জার্মানিতে মার্কিন সেনার সংখ্যা ছিল 2,50,000-এর বেশি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের শেষ নাগাদ ইউরোপে মার্কিন ঘাঁটিগুলোতে প্রায় 68,000 সেনা ছিল। এর মধ্যে 36,400 জন, অর্থাৎ অর্ধেকের বেশি জার্মানিতে। এরা জার্মানির 20 থেকে 40টি ঘাঁটিতে ছড়িয়ে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর একটি হল শার্টগার্ড। এখানেই অবস্থিত যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড এবং আফ্রিকা কমান্ডের সদর দপ্তর। এখান থেকে ইউরোপ ও আফ্রিকায় মার্কিন সামরিক অভিযানের সমন্বয় করা হয়। ইউরোপে যুক্তরাষ্ট্রের 7টি স্থায়ী সেনাঘাঁটির মধ্যে 5টি জার্মানিতে। স্নায়ুযুদ্ধের পরে চরিত্র বদলে গেছে। সহজ ভাষায় বললে, পৃথিবীর অন্য প্রান্তে যুদ্ধ শুরু হলে তার ফাইলের প্রথম কপি অনেক সময় জার্মানির কোনো টেবিলেই খোলে। ট্রাম্প অবশ্য এর আগে এমন হুমকি দেননি তা নয়। 2020 সালে তার প্রথম মেয়াদকালে তিনি জার্মানির কম প্রতিরক্ষা ব্যয় এবং নর্ড স্ট্রিম 2 এর প্রতি সমর্থনের কারণে জার্মানিকে অবাধ্য বলেছিলেন। তখনও তিনি জার্মানিতে মোতায়েন থাকা সেনার সংখ্যা প্রায় 1/3 কমানোর কথা বলেছিলেন। সেই ঘোষণার মজার দিক ছিল তাতে এত কম বিস্তারিত ছিল যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, পররাষ্ট্র দপ্তর, বার্লিনের জার্মান কর্মকর্তা, এমনকি ন্যাটোর শীর্ষ কর্মকর্তারাও প্রায় হতবাক হয়ে যান। বলা হয়েছিল সিদ্ধান্তের আগে কাউকেই কিছু জানানো হয়নি। গণতন্ত্রে অনেক কিছুই আলোচনা করে হয়, কিন্তু ট্রাম্প অনেক সময় মনে করেন আলোচনার আগেই সিদ্ধান্ত নিলে নাটকটা জমে। তখন তার পরিকল্পনা ছিল কিছু সেনাকে দেশে ফিরিয়ে নেওয়া আর কিছু সেনাকে পোল্যান্ড ও ইতালির মতো দেশে স্থানান্তর করা। কিন্তু মার্কিন কংগ্রেসে 2 দল থেকেই বিরোধিতা আসে। বড় ধরনের সামঞ্জস্যগত সমস্যাও ছিল। পরে 2021 সালে বাইডেন সেই পরিকল্পনা স্থগিত করেন এবং শেষ পর্যন্ত পুরোপুরি বাতিল করেন। এখন প্রশ্ন হচ্ছে, জার্মানি থেকে সেনা কমানো কি শুধু জার্মানির সমস্যা? মোটেই না। এতে যুক্তরাষ্ট্রেরও বড় মূল্য দিতে হতে পারে। ইউরোপীয় কমিশনের নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনিতা হিপ্পার বলেছেন, ইউরোপের নিরাপত্তা ও প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ অংশীদার। একই সঙ্গে ইউরোপে মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থের সঙ্গেও জড়িত, কারণ এটি তাদের বৈশ্বিক ভূমিকাকে সহায়তা করে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের আমেরিকান জার্মান ইনস্টিটিউটের বিশ্লেষক জেফ রাটক বলেন, রামস্টেইন বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি তাদের জন্য বিপুল সুবিধা তৈরি করে। এই সেনারা না থাকলে অনেক সামরিক অভিযান পরিচালনা করা কঠিন হয়ে যাবে। রাটকের কথাটা খুব সহজ। ইউরোপে মার্কিন সেনা রাখা কোনো দাতব্য কাজ নয়। এটি বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রয়োগের এক কার্যকর হাতিয়ার। কথাটা যেন এমন, যুক্তরাষ্ট্র ইউরোপকে প্রতিরক্ষা দেয় আর ইউরোপ যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক সামরিক কার্যক্রম চালানোর অবকাঠামো দেয়। এই লেনদেনে আবেগ কম, প্রয়োজনই বেশি। নীতিগতভাবে যুক্তরাষ্ট্র চাইলে ইউরোপের অন্য দেশগুলোতেও সেনা পুনর্বিন্যাস করতে পারে। বর্তমানে ইতালিতে তাদের প্রায় 13,000 সেনা, যুক্তরাজ্যে 10,000 আর স্পেনে প্রায় 4,000 সেনা রয়েছে। কিন্তু 2026 সালের মার্কিন প্রতিরক্ষা আইন অনুযায়ী ইউরোপে মোতায়েন থাকা সেনাদের মোট সংখ্যা স্থায়ীভাবে 75,000-এর নিচে নামানো যাবে না। অর্থাৎ ট্রাম্প রাগ করতে পারেন, টেবিল চাপড়াতে পারেন, 5,000 সেনা সরাতেও পারেন, কিন্তু পুরো দাবার বোর্ড উল্টে ফেলা তত সহজ নয়। বিশ্লেষকদের মতে স্টুটগার্ট এবং রামস্টেইনের মতো গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে বিপুল সংখ্যক সেনা কমিয়ে দিলে বিশ্বে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা
বজায় রাখা অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠবে। দূরদেশে শক্তি দেখানো সহজ কথা নয়, তার জন্য দরকার কাছাকাছি উঠোন, প্রস্তুত রানওয়ে, তৈরি হাসপাতাল, খোলা গোদাম আর অনুগত মিত্র। সুতরাং জার্মানি থেকে 5,000 সেনা সরানোর খবরটিকে কেবল সংখ্যা দিয়ে মাপলে ভুল হবে। এই 5,000-এর মধ্যে আসলে আছে ট্রাম্পের রাগ, ইউরোপের দ্বিধা, ইরান যুদ্ধের ধোঁয়া, ন্যাটোর অস্বস্তি আর আমেরিকার পুরনো প্রশ্ন, পৃথিবীর পুলিশ হতে চাইলে তার খরচ কত। শেষ পর্যন্ত ছবিটা বড় মজার। আমেরিকা বলছে ইউরোপ নিজের নিরাপত্তা নিজে সামলাক। ইউরোপ বলছে আমেরিকা অভিমান না করে একটু স্থির থাকুক। আর পৃথিবী দাঁড়িয়ে দেখছে দুই মিত্রের ঝগড়ার শব্দে তেলের দাম বাড়ছে, বাজার কাঁপছে, কূটনীতিকরা নোট নিচ্ছেন। সবশেষে বলি, আপনি নিজেকে একা ভাববেন না। মত প্রকাশের স্বাধীনতা শুধু আপনার একার নেই এমনটা নয়। জার্মানির চ্যান্সেলর থেকে শুরু করে ইউরোপের অনেক নেতাদেরও নেই, কারণ স্বাধীন মত দিলেই পড়তে হবে আমেরিকার রোষানলে।